জলবায়ু ধ্বংসের মূল কারণ বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো COP29 সম্মেলনে প্রধান উপদেষ্টা 3.0 তত্ত্বে নতুন পৃথিবী গড়ার আহ্বান। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েই যাচ্ছে ভারত, অভিযোগ ফখরুলের। সতর্ক থাকার আহ্বান, সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ। সংবিধানে গণভোটের বিধান বহাল চাইলেন অ্যাটর্নি জেনারেল। পঞ্চদশ সংশোধনী বাতিলের পক্ষে সর্বোচ্চ আইন কর্মকর্তা। বাজার সিন্ডিকেট ভাঙার আশ্বাস নতুন বাণিজ্য উপদেষ্টার। যে কোনো মূল্যে পাচারের অর্থ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি অর্থ উপদেষ্টার। জানুয়ারিতে ঢাকার সব বাস নগর পরিবহনের আওতায়, থাকবে না আলাদা নাম। যৌক্তিক ব্যবসায়িক মডেলের তাগিদ বিশেষজ্ঞদের। এবং ফিফা প্রীতি ফুটবলে মালদ্বীপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় দু দলের লড়াই শুরু সন্ধ্যা 6টায়। Rainbow Paints, the color of joy. দর্শক, স্বাগত নিউজ 24 বিকেলের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। বৈশ্বিক অর্থনীতির বর্তমান কাঠামো জলবায়ু ধ্বংসের মূল কারণ, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, পৃথিবীকে বাঁচাতে নতুন অর্থনৈতিক কাঠামো তৈরি করতে হবে, যার মূল ভিত্তি হবে সামাজিক ব্যবসা। আজারবাইজানের রাজধানী বাকুতে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন COP29-এ এই কথা বলেন তিনি। এ সময় মেধা, অর্থ আর যুবশক্তির সমন্বয়ে নতুন এক সভ্যতা গড়ে তোলার আহ্বান জানান ডক্টর ইউনূস। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের কারণে পৃথিবীর উষ্ণতা বাড়ছে, বরফ গলে ফুলে ফেপে উঠছে সমুদ্রপৃষ্ঠ। এর পেছনে অন্যতম কারণ বলা হচ্ছে উন্নত দেশগুলোর অনিয়ন্ত্রিত কার্বন নিঃসরণ। তবে এর জন্য দায়ী না হয়েও ভুক্তভোগী দেশের তালিকায় বাংলাদেশের নাম একেবারে ওপরের দিকে। জলবায়ুর সংকট যখন মানব সভ্যতার ধ্বংস ডেকে আনার হুমকি দিচ্ছে, তখন পুরো বিষয়টিকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে বিশ্বের প্রতি আহ্বান জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে গ্রহণ করতে হবে ভিন্ন জীবনধারা, গড়ে তুলতে হবে ভিন্ন এক সংস্কৃতি। Our civilization is at a grave risk as we continue to promote self-destructive values. We need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর দৃষ্টিভঙ্গিকে পরিবেশ ধ্বংসের মূল কারণ হিসেবে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এই অর্থনীতি ভোগের ওপর ভিত্তি করে চলে। In order to survive, we need to create another civilization, a counterculture which is based on a different lifestyle. This will be an economy based primarily on zero personal profit. All that is on social businesses. Social business is defined as a non-dividend business addressed to solve social and environmental problems. It will facilitate entrepreneurship for the youth. Young people will get prepared through new education of entrepreneurship. শূন্য কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য দারিদ্র্য। ডক্টর ইউনূসের এই 3.0 তত্ত্বকে ধারণ করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এর মাধ্যমেই গড়ে উঠবে নতুন এক সভ্যতা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বাংলাদেশের বিরুদ্ধে প্রচার চালিয়েই যাচ্ছে ভারত, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।
মৌলিক সংস্কারের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলেও জানান তিনি। সকালে ঠাকুরগাঁও নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন। মির্জা ফখরুল বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবিলায় নির্বাচিত সংসদ অত্যন্ত জরুরি। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব বিষয়ে সংস্কার না করার পরামর্শ দিয়ে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার তাগিদ দেন তিনি। এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে, তার জন্য একটা কাজ তৈরি করা। আর সেই ভোটে রিগিং করার যে ব্যবস্থা আমলি করে গিয়েছিল সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজন থেকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের অর্জনকে ধ্বংস করে দিতে সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি বা কিছু লোক অপচেষ্টা করছে। একটা ভাব ও একটা ধ্বংসের মধ্য থেকে ওই সময় তুলে নিয়ে এসে, যেখানে পুলিশ বাহিনী সম্পূর্ণ ফেল করেছিল, সেখান থেকে নিয়ে এসে আবার তারা একটা সিস্টেমে নিয়ে এসছে, আপনার একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে এসছে। এটি তাদের বিরাট সফল, এবং আমি বিশ্বাস করি এটা আরো সফল হবে। মির্জা ফখরুল বলেন, কে রাজনীতি করবে আর কে করবে না তা পার্লামেন্টের সিদ্ধান্ত হবে। জাতীয় ঐক্যের উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার তারা যে কাজটা সফলভাবে করেছে, জাতিকে বিভক্ত করেছে। এই বিভক্তিটা দূর করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। হ্যাঁ, মতামত ভিন্ন থাকতেই পারে, একটা গণতান্ত্রিক সমাজে, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মতামত থাকবে, মত থাকবে, ভিন্ন থাকবে। পরে জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে বর্ধিত সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সংবিধান সংশোধনে গণভোটের অধিকার বিলোপ করে আওয়ামী লীগ সরকার জনগণের কণ্ঠরোধ করেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। গণতন্ত্রকে হত্যা করার জন্য, গণতন্ত্রকে নির্বাসিত করার জন্য এই 7A এবং 7B ইন্ট্রোডিউস করা হয়েছে। এই কারণে যে মানুষকে ভয়ের সংস্কৃতিতে রাখা, মানুষকে কণ্ঠরুদ্ধ করা, গণতান্ত্রিক সংগ্রামকে দূরে রাখা। এইটা বলার পর আমি বলেছি, আজ যে জনতা রাজপথ দখল করেছে, রাজপথ দখল করে সমস্ত সিস্টেমকে ছড়িয়ে দিয়ে বিজয় অর্জন করছে, এটাই গণতন্ত্র, এটাই জনগণের ইচ্ছা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। হত্যাসহ বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী, মেয়র সহ বেশ কজনকে রিমান্ড দিয়েছেন আদালত। তাদের মধ্যে আছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম। এদিকে আলাদা 3টি মামলায় সাবেক এমপি সাদেক খান ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি, মেয়র সহ বেশ কয়েকজনকে। রাজধানীর বিভিন্ন থানার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে রিমান্ডে নেওয়ার আবেদন করে তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। মানি লন্ডারিং মামলায় সাবেক সচিব আমজাদ হোসেনকে দেয়া হয় 3 দিনের রিমান্ড। এদের এই হত্যার সঙ্গে এবং বৈদেশিক মুদ্রার সঙ্গে, এবং আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে তারা 15 বছর, যেখানে তাদের টাকা পাওয়া যাচ্ছে, তাদেরকে আইন আওতায় নিয়ে আসছে এবং রিমান্ডে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেনকে 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সাবেক অবৈধ মন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। জামিনের বিষয়ে নিজেদের যুক্তির কথা জানান আসামি পক্ষের আইনজীবী।
বারবার রিমান্ড চাওয়া হচ্ছে, বারবার মামলাগুলো নিয়ে সম্পৃক্ত করা হচ্ছে, যা হিউম্যান রাইটস এর পরিপন্থী। আমরা প্রতিটা জাজমেন্টের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। এদিকে মোহাম্মদপুর থানার আলাদা 3টি হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল্ড, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। 21 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিটিভির সাবেক জিএম মাহফুজা আক্তারকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। বুধবার সংস্থাটির উপসহকারী পরিচালক নাইমুল ইসলাম সকাল 10টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ করে। মাহফুজা আক্তারের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে 2022-23 অর্থ বছরে বিটিভির শিল্পী সম্মানী খাত থেকে 13 কোটি টাকা অতিরিক্ত খরচের নামে ঢাকা কেন্দ্রের হিসাব শাখার দুর্নীতিবাজ 3 জন কর্মকর্তার সাথে যোগ সাজশে লুটপাট করেন। গত 15 বছরে শিল্পী, কলাকুশলী, ঠিকাদার সহ সংশ্লিষ্টদের কাছ থেকে ঘুষ গ্রহণ, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ ও অনুষ্ঠান না বানিয়েই বিলের কোটি টাকা উত্তোলন করে প্রায় 100 কোটি টাকার সম্পদ গড়েছেন বলেও অভিযোগ রয়েছে। অন্তর্বর্তী সরকার স্বল্পমেয়াদী আর নির্বাচিত সরকার করবে দীর্ঘমেয়াদী সংস্কার, এমন মন্তব্য করে অর্থ উপদেষ্টা জানান, নির্বাচিত সরকারের জন্য ব্যাংক খাতে সংস্কারে ফুটপ্রিন্ট রেখে যাওয়া হচ্ছে। যে কোনো মূল্যে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা হবে বলেও ফের জানালেন অর্থ উপদেষ্টা। পিকেএসএফ এর 34 বছর পূর্তি। বুধবার আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্যে অর্থায়ন বিষয়ে আলোচনা করেন বক্তারা। এটা যত ছড়িয়ে যাবে, বিশেষ করে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা আমাদের এর মধ্যে আত্মস্থ করতে হবে এবং এটা গ্রহণ করতে হবে। সেই জন্য ইনোভেশন, কন্টিনিউয়াস রিসার্চ, ডেভেলপমেন্ট শেখা এবং সেটাকে বাস্তবায়ন করা, সেটা আমাদের দরকার আছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ট্যাক্স কমিয়েও দ্রব্যমূল্য কমানো যাচ্ছে না, তবে চেষ্টা করছে সরকার। ডিমের দাম কমছে না, পেঁয়াজের দাম কমছে না, অথচ এনপিআর চেয়ারম্যান সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না? দাম কমে না। আমি সেটা চিফ অ্যাডভাইজার গুলো দেখেন, খালি বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না, দ্রব্যমূল্য হিসেবে অনেকগুলো ফ্যাক্টর আছে। আমরা চেষ্টা করছি, থিংস আর নট ভেরি ইজি। সরকারের বিভিন্ন মেয়াদে সংস্কারের বিষয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আমরা সংস্কার করতে চেষ্টা করছি, সংস্কার আগেও বলেছি, কিন্তু শর্ট টার্ম কিছু আমরা করবো, মিড টার্ম, লং টার্ম বলে পলিটিক্যাল সেটা করবে। কিন্তু আমি ওদের বলেছি, পছন্দ করি না অনেক পলিটিশিয়ান, যে আমরা যেগুলো করছি ব্যাংক সেক্টরে, আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাবো, যে অ্যাটলিস্ট এইটার উপর যে আপনি হাঁটবেন। অন্তর্বর্তী সরকারের বাকি কাজ করতে জনগণই নির্বাচিত সরকারকে চাপ দেবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এখন থেকে বাজার ব্যবস্থাপনায় আর সিন্ডিকেট থাকবে না, থাকবে প্রতিযোগিতা, এমনটি জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বাজার নিয়ন্ত্রণ করায় চ্যালেঞ্জ জানিয়ে বলেন, অভ্যন্তরীণ সরবরাহ বাড়িয়ে শিগগিরই বাজারকে সহনীয় করা হচ্ছে। নিউজ 24-কে এসব জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এমন একটা সময় আপনি দায়িত্ব নিয়েছেন, সে সময় আসলে বাজারের অবস্থাটা গত সরকার আমল থেকেই মানুষের কাছে অসহনীয় উঠেছে, এবং এই 3 মাসেও সরকার আসলে কতটা করতে পারছে, মানুষ আসলে এখনো বাজারের জিনিসপত্রের দাম হাতের নাগালে নাই। মাননীয় উপদেষ্টা, আপনি যে ব্যবসায়ী, আপনার কাছে চ্যালেঞ্জটা কি এই সময় এসে? আসলে একই সেম চ্যালেঞ্জ, দ্যাট আপনি যেটা বলেছেন ওইটাই চ্যালেঞ্জ, এবং আমরা আমাদের সকল সহকর্মীকে একসাথে মানে এক হয়ে আমরা সকল রকম অ্যানালিসিস করছি, যে ব্যবসাকে আরো বেশি মানে সংযুক্ত করা এবং বাজারে সরবরাহ বাড়ানো। আশাবাদী যে আসলে মানুষের কাছে বাজারটা সহনীয় হবে, সেই প্রচেষ্টাই তো আমার একমাত্র কাজ। আজকের বিকালের বাজারটাও আপনার জন্য বেশি সহনীয় করতে পারি, তাহলে আমি খুব খুশি হব। সরবরাহকে চট করে হয় না? অবশ্যই না, অবশ্যই না। সেক্ষেত্রে কি, বাট সেই ক্ষেত্রে যে ডিসকানেক্ট গুলো আছে, যে অসঙ্গতিগুলো আছে, সেগুলোকে আমরা নির্দিষ্ট করার চেষ্টা করছি
এবং আমরা আমদানি এবং স্থানীয় উৎপাদনকে একসাথে সম্মেলন করে এবং আমাদের যে আমাদের স্থানীয়ভাবে যে ইনভেন্টরিটা আছে সেটাকে কম্বাইন করে সকল কিছুকে আমরা একসাথে একযোগে কাজ করার চেষ্টা করছি। মানুষের জন্য আপনার শেষ মেসেজটা কি? মানুষ বাজার নিয়ে সাধারণ মানুষের জন্য আমাদের প্রচেষ্টা সর্বোত্তমভাবে জারি আছে। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরা আমাদের প্রশাসনিক এঙ্গেজমেন্টটাকে আমি যতটুকু সম্ভব বাড়ানোর চেষ্টা করছি, ব্যবসায়ীদের সাথেও বিভিন্ন রকমের সলা পরামর্শ করছি, বিভিন্ন সভাও করছি। আগামীকালও আমি ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বসছি এবং সামগ্রিকভাবে সংযোগ বৃদ্ধি করার চেষ্টা করছি। বাজারে সরবরাহ বাড়লেই আশা করা যায় আল্লাহর রহমতে, এবং এর মধ্যে আন্তর্জাতিক বাজারেও বিভিন্ন রকমের দর বৃদ্ধি, দর পতন, বিভিন্ন ঘটনা ঘটছে পণ্য ভেদে। সো এই জিনিসগুলোর কিছু রিফ্লেকশন তো আসবেই। বিকেলের সংবাদের সময় হলো একটা বিরতির, সাথে থাকুন। Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন, কঠিন ঝাল। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ ও অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম অন্তরে জাগ্রত করতে হবে। ওই ব্যক্তি মুত্তাকি যে ব্যক্তি গায়েবে বিশ্বাস করে। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। বিরতির পর আবারও স্বাগত বিকেলের সংবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে কি অনৈক্য সৃষ্টি হয়েছে? দূরত্ব বাড়ছে কি অন্তর্বর্তী সরকারের সঙ্গে? দর্শক, দায়িত্বশীল দুজন কথা বলেছেন নিউজ 24-এর সঙ্গে। তাদের দাবি, মানুষের সমস্যা সমাধানের চিন্তা বাদ দিয়ে উপদেষ্টা হওয়া ছাত্র প্রতিনিধিরা ব্যস্ত অন্য কিছুতে। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিনের নিয়োগ নিয়ে এক ধরনের মতবিরোধ তৈরি হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে। এই দুজনকে দায়িত্ব থেকে সরাতে সরকারের কাছে আহ্বানও জানিয়েছে তারা। কেন তাদেরকে উপদেষ্টা হিসেবে চান না, ব্যাখ্যা করেন সেই কারণও। বিগত যে ফ্যাসিস্টের হাতকে যারা শক্তিশালী করেছে সেরকম ব্যক্তিবর্গের নিয়োগও আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই নিয়োগগুলো আসলে দিচ্ছে কারা? বিকালবেলা মানুষ জানতো না যে কিছু একটা হতে যাচ্ছে, হঠাৎ করে দেখা যায় যে এখানে সন্ধ্যাবেলা একটা শপথ হয়ে গেছে। এভাবে মানুষের থেকে লুকিয়ে কি জন্য হচ্ছে 3 জন উপদেষ্টা নিয়োগ করা হলো। অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপে অসন্তোষের কথাও জানান ছাত্র সমন্বয়করা। এখানে যারা ছাত্র প্রতিনিধিরা আছেন, নানানভাবে যারা এই উপদেষ্টা মহলের মধ্যে আছেন, তারা শুধু দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। জনগণের সমস্যা সমাধান করার দিকে তাদের কোনো ধরনের মনোযোগ নাই। তারা আছেন ওখানে কোরামবাজি করার জন্য, এক একজন এক এক কোরাম থেকে লোকজন ডেকে নিয়ে এসে উপদেষ্টা বানাই দিচ্ছে। উত্তরবঙ্গের মোট 16টি জেলা আছে, রাজশাহী এবং রংপুর বিভাগ মিলে মোট 16টি জেলা। এইখানে কি একজনও যোগ্য লোক খুঁজে পাওয়া যায়নি? এই ইস্যুতে চেষ্টা করেও অন্তর্বর্তী সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে নতুন দায়িত্ব পাওয়া সমালোচিত উপদেষ্টাদের অপসারণ করে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটিও। সজল দাস,
নিউজ 24 ঢাকা। অঞ্চলভেদে বৈষম্য নিরসন ও উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা সহ 3 দফা দাবিতে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। বুধবার দুপুরে নগরের পার্ক মোড় থেকে ছাত্র জনতার ব্যানারে মিছিল বের হয়। মিছিলটি মডার্ন মোড়ে রংপুর ঢাকা মহাসড়ক ঘণ্টাখানেক অবরোধ করে রাখে। এতে দুপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। দাবি করেন অন্তর্বর্তীকালীন সরকার উত্তরাঞ্চলের সঙ্গে বৈষম্য করছে, এর নিরসন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আবু সাইদ ভাই, শহীদ আবু দাহির ভাই যারা জীবন দিয়েছে আমাদের উত্তরবঙ্গ থেকে, তাদের যে যৌক্তিক দাবি ছিল আমাদের উত্তরবঙ্গ বৈষম্য মুক্ত হবে। আমাদের যে সরকারের আমলাতন্ত্র আছে সেই আমলাতন্ত্রে এখন পর্যন্ত উপর লেভেলের কর্মকর্তারা আমাদের উত্তরবঙ্গ থেকে সেই পরিমাণে নাই। আমরা এই দাবি জানাই অতি দ্রুত এই সমস্যাগুলো নিরসন করা হোক। একটা বিভাগ থেকে 13 জন এবং এটা আরো বেশি হতে পারে উপদেষ্টা নেওয়া হয়েছে। এই আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন হলেও এই উপদেষ্টা নিয়োগের যে ব্যাপারটা এটা আমাদের কাছে দৃষ্টিকটু এবং বৈষম্যমূলক মনে হয়েছে। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। সেনাবাহিনীর সহায়তায় দেশের আইন শৃঙ্খলার ক্রমেই উন্নতি হচ্ছে। আর ঠিক কতদিন মাঠে থাকবে সেনাবাহিনী, আর সেটি সরকারের উপর নির্ভর করছে বলে জানিয়েছে সেনা সদর দপ্তর। সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে আয়োজিত ব্রিফিংয়ে এসব জানানো হয়। এ সময় 5 আগস্টের পর থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেয়া বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত তুলে ধরা হয়। যৌথ অভিযানে এ পর্যন্ত 6,000-এরও বেশি অবৈধ অস্ত্র, 2 লক্ষ গোলাবারুদ উদ্ধার হয়েছে। এছাড়াও বিভিন্ন অভিযোগে গ্রেফতার হয়েছে 2,500 অপরাধী। বর্তমানে 62 জেলায় কাজ করছে সেনাবাহিনী। সেনাবাহিনী ডেপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে, সো সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং কলকারখানাগুলোকে সচল রাখতে সহায়তা করা, জনগণের ভোগান্তি এড়াতে এবং দেশের অর্থনীতিকে সচল রাখতে মূল সড়কগুলোকে বাধামুক্ত রাখা, দেশের বিভিন্ন স্থান থেকে বেহাত এবং লুট হওয়া অস্ত্রসহ সকল ধরনের অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা এবং সার্বিকভাবে দেশের অন্তর্বর্তীকালীন সরকার যাতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে সেজন্য একটি সুষ্ঠু পরিবেশ বজায় রাখা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। জনগণের আস্থা এবং ভালোবাসা নিয়ে আগামী দিনে রাজনীতি করতে চান প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন কর্তৃক আয়োজিত সাদেক হোসেন খোকার দোয়া ও স্মরণ সভায় এ কথা বলেন তিনি। জানান, বিনা ভোটের নির্বাচিত মেয়রদের দুর্নীতি আর অব্যবস্থাপনার জন্য বসবাসের অযোগ্য নগরের উপাধি পেয়েছে ঢাকা। এ সময় জনগণের ভোটে নির্বাচিত হয়ে আগামী দিনে ঢাকা দক্ষিণকে বসবাসের নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করার প্রত্যাশার কথা জানান তিনি। স্মরণ সভায় অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, সাদেক হোসেন খোকা কোনো দলের মেয়র ছিলেন না, তিনি দল মত নির্বিশেষে সবার মেয়র হিসেবে কাজ করেছেন। প্রাণপ্রিয় নগরীকে একটি বসবাসযোগ্য এবং শুধু নয় বিশ্বের উন্নত যে শহরগুলো রয়েছে তার কাছাকাছি নিয়ে যাওয়ার একটা চেষ্টা আমরা করব বসবাসের দিক থেকে, এবং যারা নাগরিকরা রয়েছে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে আমরা সেই ভূমিকাটি রাখতে পারবো কিনা সেটি অনেকখানি নির্ভর করছে এই সিটি কর্পোরেশনের উপরে। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী আজ। গাজীপুরের নুহাশপল্লীতে তাঁর স্বজন ও শুভানুধ্যায়ীরা নানা আয়োজনে লেখককে স্মরণ করলেন। এ সময় হুমায়ুন আহমেদের লেখালেখি ও স্বপ্ন নিয়ে কথা বলেছেন লেখকের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
প্রতিবারের মতো এবারও হুমায়ুন পরিবার তার ভক্ত, কবি, লেখক আর নাট্যজনেরা ফুল হাতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন নুহাশপল্লীর লিচুতলায়। নন্দিত লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু এবং নীল শাড়িতে রূপা সেজে আসেন ভক্ত ও পাঠকেরা। লেখকের প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসা জানান তারা। বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র, উনি ৩০০-এরও অধিক বই লিখেছেন, যা বাংলা সাহিত্যের এক অমূল্য রত্ন। ওনার যে সাহিত্য প্রতিভাটা আছে সম্পূর্ণটা মৌলিক। একমাত্র রবীন্দ্র প্রবাদ থেকে মুক্ত হয়ে যে সাহিত্য রচনা করা যায় একমাত্র হুমায়ুন আহমেদ স্যারই দেখিয়েছেন। ওনার পরে এরকম কোনো লেখক আসেনি যে যার বই সবাই অনেক বেশি কিনতেছে। দুপুর 12টার দিকে দুই পুত্র নিনিত ও নিশাদ হুমায়ুন সহ ভক্ত শুভানুধ্যায়ীকে নিয়ে হুমায়ুনের কবর জিয়ারত করেন লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন। এ সময় লেখকের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। কবর জিয়ারত শেষে মেহের আফরোজ শাওন হুমায়ুনের স্বপ্ন এগিয়ে নেয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। জানান আগামী 1-2 বছরের মধ্যে জাদুঘর নির্মাণ কাজ শুরু হবে। আমি পরিবারের একজন হিসেবে বা ওনার সঙ্গিনী, কর্মসঙ্গিনী, পারিবারিক সঙ্গিনী হিসেবে আমি ওনাকে প্রতিদিন একইভাবে অনুভব করি। এদিকে লেখকের নিজ জেলা নেত্রকোনায় তারুণ্য নির্ভর সংগঠন হিমু পাঠক আড্ডার আয়োজনে দিনব্যাপী হিমু উৎসবে মেতে ওঠে জেলা শহর। তরুণ পাঠক ও ভক্তরা প্রতিবারের ন্যায় এবারও দিবসটিতে হিমু রূপা সেজে পায়ে হেঁটে অতিক্রম করে 2 কিলোমিটার সড়ক। সৃষ্টিশীল কর্মের মাধ্যমে এদেশের ভক্ত অনুরাগীদের হৃদয়ে দীর্ঘকাল বেঁচে থাকবেন প্রিয় হুমায়ুন আহমেদ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে সময় হলো আরো একটা বিরতির, সাথে থাকুন। Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন, কঠিন ঝাল। আবারও স্বাগত, দেখছেন বিকেলের সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। এখন থেকে ইরানের ব্যাংকগুলোর কার্ড ব্যবহার করা যাবে রাশিয়ায়। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে দ্য মস্কো টাইমস। রুশ সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা মোকাবিলায় দেশ দুটি এই পদক্ষেপ নিয়েছে। ইরানের আন্তঃব্যাংক নেটওয়ার্ক শেতাবকে রাশিয়ার সমতুল্য মির নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে সম্ভব হয়েছে কার্যক্রমটি। বর্তমানে ইরানিরা রাশিয়ায় এটিএম বুথ থেকে অর্থ তুলতে পারছে। ভবিষ্যতেও তারা দোকানে কেনাকাটার সময়ও কার্ড ব্যবহার করতে পারবে। এবারে খেলার খবর। ফিফা প্রীতি ম্যাচে আজ বাংলাদেশের মুখোমুখি হবে মালদ্বীপ। এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না অধিনায়ক তপু বর্মন। অন্যদিকে নিয়মিত লিগ খেলতে না পারলেও বাংলাদেশের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী দ্বীপ দেশটির অধিনায়ক সামু আলী। বসুন্ধরা কিংস অ্যারেনায় দুই দলের লড়াই শুরু হবে সন্ধ্যা 6টায়। দর্শক, আর কিছুক্ষণ পর প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে আছেন সহকর্মী সুখন সরকার, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আর সুখন, এই ম্যাচকে ঘিরে আসলে দর্শকদের আগ্রহ কেমন দেখছেন, উপস্থিতি কেমন দেখছেন, আর দুই দলের অধিনায়ক কি বলছেন আসলে এই ম্যাচ নিয়ে? ফয়সাল, ধন্যবাদ আপনাকে। আমরা যতটুকু জানতে পেরেছি দুই দলের অধিনায়কই কিন্তু জয়ের ব্যাপারে প্রত্যাশা তাদের আছে এবং এই ম্যাচটা কিন্তু জিততে চায় তারা, কারণ এই ম্যাচ জিততে পারলে কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে। আমাদের বাংলাদেশে যেমন র্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে আছে, সব কিছু মিলে যদি এই ম্যাচ জিততে পারে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে কিছুটা হলেও এগিয়ে যাবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণ আগেই কিন্তু হচ্ছে যে প্রেসিডেন্ট, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট, উনি চলে এসেছেন কিংস অ্যারেনায় এবং খেলাটা উপভোগ করার জন্য। এবং আমরা কিন্তু দর্শকের ভিড়ও দেখেছি, দর্শকরাও কিন্তু খুব বেশি আগ্রহ এই ম্যাচটি নিয়ে। এবং মালদ্বীপের বিপক্ষে এর আগে কিংস অ্যারেনায় প্রথম ম্যাচে, এর আগে যখন খেলেছিল বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে, সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ জিতেছিল। তো কিংস অ্যারেনায় বাংলাদেশের রেকর্ডটা কিন্তু বেশ ভালো এবং মানুষজন কিন্তু সেই প্রত্যাশাটাই করছে যে ওই ম্যাচটাই তারা দেখতে চায় এবং তারা আরও বড় ব্যবধানে জয় দেখতে চায়। সব কিছু মিলিয়ে কিংস অ্যারেনা কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি
কি হয়েছে এবং এই উৎসবমুখর পরিবেশটা আসলে উৎসবে রাঙাতে পারবে কিনা বাংলাদেশ, সেটাই হচ্ছে দেখার বিষয়। শেষ পর্যন্ত আসলে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই এবং বাংলাদেশের বিপক্ষে মালদ্বীপ খেলবে এবং মালদ্বীপও কিন্তু বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে বাংলাদেশের মাঠে বাংলাদেশের বিপক্ষে জয়টা নিশ্চিত করেই ফিরতে চায় তারা, এবং এরপরে আরেকটি ম্যাচ আছে, সেই ম্যাচেও তারা জিততে চায়। সবকিছু মিলে আজকের ম্যাচটি হবে খুবই জমজমাট এবং এই ম্যাচে জিততে পারলে হয়তো বাংলাদেশ দলের কনফিডেন্স আরও ভালো থাকবে এবং সামনের যে ম্যাচটি আছে সেই ম্যাচটিতেও বাংলাদেশ জিতবে। তো সবকিছু মিলে দর্শকরাও চাচ্ছে যে এই ম্যাচটা যেন বাংলাদেশ জিতে এবং ফুটবলের যে নতুন জাগরণের যে কথাটা আমরা শুনতে পারছি এবং জানতে পারছি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিংস অ্যারেনায়, এবং কিংস অ্যারেনায় আমরা কিন্তু দর্শকের ভিড় দেখেছি। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এবার কিন্তু টিকিটের মূল্যটা একটু চড়া, যে কারণে দর্শক এর আগের বারের চাইতে কিছুটা হয়তো বা কম হতে পারে। তো সবকিছু মিলিয়ে কিংস অ্যারেনায় আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মালদ্বীপ এবং বাংলাদেশের ম্যাচ, এবং সেই ম্যাচটি উপভোগ করার জন্য দর্শকরাও যেমন এসেছে, বাফুফের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারাও এসেছেন, এবং বসুন্ধরা কিংসের যে কর্মকর্তা কর্মচারী আছেন তারাও কিন্তু এই ম্যাচটি দেখার অপেক্ষায় আছেন, এবং বাংলাদেশ দলের কোচ এবং ক্যাপ্টেনের প্রত্যাশা। আর শুকর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল নিউজ 24 বিকেলের সংবাদ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।